ওকে, আমরা আলোচনায় যাই। আমরা গতদিন পর্যন্ত পড়েছিলাম খাবার বা আমরা যে গ্রহণ করি সেই খাদ্য কয় প্রকার, খাদ্যের গঠন পড়তে বলেছিলাম, কার্বোহাইড্রেট এবং প্রোটিনের গঠন পড়তে বলেছিলাম জৈব অংশ থেকে 2.4 থেকে। আর গতদিন দেখিয়েছিলাম লিপিডের গঠন, লিপিড অর্থাৎ তেল ও চর্বি থেকে কিভাবে সাবান প্রস্তুত করা যায়, সাবান কি, ডিটারজেন্ট কি, সাবান কিভাবে ময়লা পরিষ্কার করে, ময়লা পরিষ্কারের কৌশল। আজকে আমরা খাদ্য আহ, কেন পচে, কিভাবে পচে এটা বলেছিলাম গতদিন। আজকে আমরা খাদ্য সংরক্ষণ বা এই পচন রোধ করে খাদ্যর গুণগত মান বজায় রাখার জন্য কি কি পদ্ধতি আমরা অবলম্বন করি সেই পদ্ধতিগুলো আলোচনা করব। আজকের ক্লাসে আমরা খাদ্য সংরক্ষণ পদ্ধতি পর্যন্ত পড়ব। যার যে বই আছে আমি প্রথমে ডিটেলস আলোচনা করব। এই ডিটেলস আলোচনার মধ্যে কি কি পড়া হবে সেটা আমি পরে তোমাদেরকে বলিয়ে দেবো যে এইগুলো পড়া হয়েছে। ফাতেমা, গুড ইভিনিং ফাতেমা। খাতা দেখে রেজাল্ট দিয়ে দিয়েছি, পেয়েছো নিশ্চয়ই। পারবনি, ঠিক আছে। দিন বলেছিলাম যে কি কি পড়া হয়েছিল গত ক্লাসে। ফাতেমা, গত ক্লাসে তুমি ছিলে। আমরা গত ক্লাসে পড়েছিলাম খাদ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তার উপর প্রভাব জনিত নিয়ামকগুলো, খাদ্যদ্রব্য কয় ধরনের, আমরা কয় ধরনের খাবার গ্রহণ করি, তাদের গঠন, এইগুলো পড়েছিলাম। আজকে আমরা খাদ্য সংরক্ষণে চলে যাব। খাদ্য সংরক্ষণের দুটি প্রধান পদ্ধতি আমরা আলোচনা করব। হ্যাঁ, তাহলে দেখে নিও ফাতেমা, কারণ আসলে আমি চেয়েছিলাম যে এই বোরিং অধ্যায়, বিশেষ করে এর আগের অধ্যায় যেটা পড়লাম আমরা অর্থনৈতিক রসায়ন, এই কর্মমুখী রসায়ন আর ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটা অফলাইনে বা ডাইরেক্ট সরাসরি পড়াতে চেয়েছিলাম। তাহলে দেখা যাচ্ছে বই ধরে লাইন বাই লাইন তোমাদেরকে আমি পড়ানো, একটু সেই পড়াটা দেওয়া, পড়েছো কিনা বুঝতে আমার সুবিধা হতো। কারণ এখানে কোনো গাণিতিক হিসাব নেই, এখানে কোনো সূত্র বা ক্যালকুলেশন বা কোনো প্রতিপাদনও নেই। কিছুটা বোরিং লাগে আর কি, সমাজের মতো আর কি। সেই কারণে একটু অসুবিধা হয় আমাদের অনলাইনে। তোমাদের উপর ডিপেন্ড করবে পড়াটা। আমি বলেছিলাম কিভাবে পড়বে, বই পড়বে না নোট পড়বে। আমি বলেছিলাম বই নোট দুটোই পড়ো, যেটা তোমার কাছে সহজ মনে হয় সেইটা তুমি আয়ত্ত করবে আর কি, এটা আমি বলেছিলাম। কিন্তু তো আমাদের নোটে যা ছিল যে টপিকস, তার প্রথম 1 নম্বরটা হয়েছিল। আজকে 2 নম্বরে যেটা, সেটা হলো খাদ্য সংরক্ষণ কি, খাদ্য কিভাবে নষ্ট হয় সেটা আমরা বলেছিলাম গতদিন, হয়তোবা আবার একবার বলি। খাদ্য সাধারণত অণুজীব দ্বারা আক্রান্ত হয়ে পচন বা খাদ্যের গুণগত মানটা নষ্ট হয়, নাম্বার 1। নাম্বার 2 হলো জারণ প্রক্রিয়ায় খাদ্য জারিত হয়ে তার চেইন ভেঙে দুর্গন্ধ ছড়ায় এবং এটা দ্রুত খাদ্য পচন ধরে আর কি।
তো এই খাদ্যকে আমরা কিভাবে সংরক্ষণ করি, সংরক্ষণ কিভাবে করি সেটা ডিপেন্ড করবে খাদ্য কেন নষ্ট হয় তার উপরে। অর্থাৎ খাদ্য অণুজীব বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। তো এই অণুজীব বা ব্যাকটেরিয়ার প্রতিকূল আর অনুকূল দুটো পরিবেশ আছে। অর্থাৎ ব্যাকটেরিয়ার অনুকূল পরিবেশ হলো স্যাঁতসেঁতে আবহাওয়া, তারপরে গরমকাল, টেম্পারেচার বেশি থাকলে অণুজীব কিন্তু বংশ বিস্তার করতে পারে দ্রুত। কিন্তু টেম্পারেচার যদি কম থাকে, নিম্ন তাপমাত্রায় অণুজীবগুলো তার জৈবিক স্বাভাবিক ক্রিয়া ঘটাতে পারে না দ্রুত। সেই কারণে দেখবে ঠান্ডা বা শীতকালে খাদ্যদ্রব্য কম নষ্ট হয়, কম পচন ধরে আর কি। অর্পিতা কি বললে? স্যার বুকে কোনটুকু পড়াইছেন, শীটের সাথে বুকের কোনটুকু পড়াইছেন বুঝছি না। আজকে বলে দেবো, আজকে পড়ানোর শেষে আমি বই দেখে বলে দেবো কোনটুকু পড়ানো হয়েছে আর কি। আজকে বলে দেব। তাহলে যেটা বলছিলাম যে অণুজীব খাদ্য দ্রুত ফাঙ্গাস পড়ে খাদ্যের উপরে। দেখবা যে আমরা একটা ফল কেটে অর্ধেকটা রান্না করলাম বা অর্ধেকটা আমরা খেলাম, বাকিটা রেখে দিল ওই কাটা অংশের উপরে, দু একদিনের সাদা সাদা, বাংলায় আমরা বলি যে ছত্রাক বা সাতকুড়ো পড়েছে, এরকম বলি বাংলায়। ওই ফাঙ্গাস বা ছত্রাক অর্থাৎ অণুজীব বা ব্যাকটেরিয়া দ্বারা খাদ্যদ্রব্য দ্রুত পচে যায়, সবজি হোক, যে কোনো ফল হোক, মিষ্টি জাতীয় ফল হোক। আবার মাছ, মাংস, প্রোটিন বা চর্বি জাতীয় পদার্থ দ্রুত অক্সিজেন দ্বারা জারণ প্রক্রিয়ায় কার্বন চেনের সাথে যে কার্বন হাইড্রোজেন বন্ড থাকে সেটা ভেঙে দ্রুত পচন সম্পন্ন করে। তাহলে এই খাদ্য সংরক্ষণ করতে গেলে আমার জারণ ক্রিয়া রোধ করতে হবে যাতে জারিত না হয়, বা জারণ ক্রিয়াটাকে স্লো যদি করে দিই তাহলে পচনটা রোধ হবে। অথবা মাইক্রোবিয়াল এজেন্ট বা অণুজীব দ্বারা যে খাদ্যদ্রব্য নষ্ট হয়, এই অণুজীব এর প্রতিকূল পরিবেশ যদি সৃষ্টি করা যায় তাহলে অণুজীব বংশ বিস্তার করলো না। বা অণুজীবকে যদি মেরে ফেলা যায় কোনো রাসায়নিক উপাদান দ্বারা, অণুজীব বংশ বিস্তার করে উচ্চ তাপমাত্রায়। বললাম গরমকালে দেখবা যে গরমকালে ভাত দ্রুত নষ্ট হয়, যে কোনো খাবার, রান্না খাবার দ্রুত কি টক হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়। কারণ অণুজীব 25 ডিগ্রি থেকে 37 ডিগ্রি টেম্পারেচার, এই টেম্পারেচারে তারা ভালো বংশ বিস্তার করতে পারে। তাদের জৈবিক ক্রিয়াটা দ্রুত তারা সম্পন্ন করে এবং তাদের অনুকূল পরিবেশ, স্বাচ্ছন্দ্যে তারা বংশ বিস্তার করে, খাদ্যদ্রব্যকে নষ্ট করতে পারে। টেম্পারেচার কম হলে অণুজীবের প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই আমরা হিমাগারে খাদ্যদ্রব্য সংরক্ষণ করি। যেমন একটা সিজনে আলু হয়, সারা বছর আলু হয় না, কিন্তু গোল আলু যেটা আমরা সারা বছর ধরে আমাদের খাদ্য তালিকায় থাকে, পেঁয়াজ, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট সিজনে হয়। তাহলে এইটাকে আমরা সারা বছর কিভাবে খাদ্যের গুণগত মান ঠিক রেখে আমরা সংরক্ষণ করে খাবার হিসেবে গ্রহণ করতে পারি, এটাকে আমরা কোল্ড স্টোরে অর্থাৎ টেম্পারেচার কমিয়ে নিম্ন তাপমাত্রায় এটাকে সংরক্ষণ করতে পারি। নাম্বার 1, তাহলে নিম্ন তাপমাত্রায় খাদ্যকে সংরক্ষণ করা যায়। নাম্বার 2 হলো খাদ্য দ্রব্যের মধ্যে কোনো রাসায়নিক পদার্থ মিশায়ে যদি রাখি, ওই রাসায়নিক পদার্থ অণুজীবের বংশ বিস্তারকে যদি প্রতিরোধ করে দেয়, তাহলে বংশ বিস্তার করতে পারলো না, তাহলে খাদ্যদ্রব্য পচন সে ঠেকিয়ে দিল। তাহলে এই যে সকল পদার্থ দ্বারা আমরা খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করি, এই পদার্থগুলোকে বলা হয় প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক। তো এই খাদ্য সংরক্ষক দুই ধরনের, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক আর কৃত্রিম খাদ্য সংরক্ষক। তাহলে খাদ্য সংরক্ষণের পদ্ধতি,
নাম্বার 1 হলো নিম্ন তাপমাত্রায় সরি আর 2 হলো প্রিজারভেটিভ বা রাসায়নিক পদার্থ দ্বারা। এই রাসায়নিক পদার্থ আবার 2 প্রকার, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, রাসায়নিক পদার্থ দ্বারা মানে সংরক্ষক দ্বারা। এই সংরক্ষক আবার 2 প্রকার, প্রাকৃতিক সংরক্ষক আর কৃত্রিম। নিম্ন তাপমাত্রায় কেন খাদ্য সংরক্ষিত থাকে? দেখবা যে আমাদের ম্যাক্সিমাম বাড়িতে ফ্রিজ থাকে, ফ্রিজের 2টা অংশ থাকে, দেখবা একটা নরমাল আর একটা ডিপ ফ্রিজ থাকে। অর্থাৎ নরমাল যে ফ্রিজ সেখানে টেম্পারেচার সাধারণত 9 ডিগ্রি 10 ডিগ্রি 4 ডিগ্রির উপরে থাকে, নরমাল যে ফ্রিজের অংশটা থাকে, বা 4 ডিগ্রি পর্যন্ত থাকলো। আর ডিপ অংশে কিন্তু নেগেটিভ থাকে, মাইনাস, অর্থাৎ -5 6 -10 -18 ডিগ্রি। আর নর্মাল অংশে টেম্পারেচার কিন্তু 4 ডিগ্রি 9 ডিগ্রি 5 ডিগ্রি 7 ডিগ্রি এরকম, মাইনাসে থাকে না। ওই অংশে আমরা রান্না করা খাবার, শাক সবজি রেখে দিই, কিছুদিন কিন্তু সেটা ভালো থাকে। আর ডিপ ফ্রিজে যখন আমরা কোনো খাবার রাখি, যেমন মাছ আমরা ডিপ ফ্রিজে রাখলাম 2 মাস 3 মাস বা 8 মাস 10 মাস পরেও কিন্তু আমরা সেটা খেতে পারি। কোল্ড স্টোরে আলু যখন সিজনে মানে উৎপাদিত হয়, সেটা কোল্ড স্টোরে রেখে সারা বছর কিন্তু সেই আলু আমরা খেতে পারি। তা টেম্পারেচার যত কম হবে, অণুজীবের বংশ বিস্তার বা তার বৃদ্ধি ব্যাহত হয়, তাহলে সে কিন্তু মারা যাবে না, সে কিন্তু বংশ বিস্তার করতে পারলো না। নর্মাল ফ্রিজে রেখে দিলে ওই খাবারটা নর্মাল ফ্রিজ থেকে বের করে এনে তুমি স্বাভাবিক টেম্পারেচার আসার পর, অনেক সময় আমরা ওভেনে দিয়ে উত্তপ্ত করেও খাই, তো এই খাবার যদি তুমি আবার ফ্রিজে না রাখো, তাহলে এবার কিন্তু দ্রুত ওটা পচে নষ্ট হয়ে যাবে। কেন? কারণ নর্মাল ফ্রিজের অংশে টেম্পারেচার ছিল মনে করো 1 ডিগ্রি থেকে 9 ডিগ্রি এর মধ্যে, কোথাও কোনো 2 ডিগ্রি কোনো ফ্রিজে, 4 ডিগ্রি কোনো ফ্রিজে, 5 ডিগ্রি। তো এই অবস্থায় অণুজীব মারা যায়নি, কিন্তু অণুজীব স্পোর বা গুটি অবস্থায় চলে আসে, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সে কিন্তু মারা যায়নি। তার স্বাভাবিক ক্রিয়া অর্থাৎ পচন যে ক্রিয়া, সেটা সে সম্পন্ন করতে পারছে না, কারণ তার জৈবিক ক্রিয়া সংগঠনের জন্য অনুকূল পরিবেশ নেই, প্রতিকূল পরিবেশে সে আছে। তখন সে গুটি অবস্থায় চলে আসে, স্পোর অবস্থায়। যখনই তাকে বাইরে আনা হয়, স্বাভাবিক টেম্পারেচার পেলে ও কিন্তু দ্রুত আবার বংশ বিস্তার করে। এই কারণে নর্মাল ফ্রিজ থেকে খাবার এনে সেটা যেটুকু দরকার আমরা খাওয়ার পর বাকিটা কিন্তু আবার ফ্রিজে ঢুকাই দিই। ওটা যদি রেখে দাও, তো দুপুরে বের করলে বিকালে দেখবো ওটা নষ্ট হয়ে গেছে। তাহলে মূল কথা হলো, অণুজীব নিম্ন তাপমাত্রায় বংশ বিস্তার করতে পারে না। আর একেবারে মাইনাস হিমাঙ্কের নিচেই যখন আমরা রাখবো, অর্থাৎ বরফ, সেখানে অণুজীব বংশ বিস্তারই করতে পারবে না, তার মারাও যেতে পারে। তাহলে হাই টেম্পারেচারে আবার কিন্তু মারা যেতে পারে। উচ্চ তাপমাত্রা 120 ডিগ্রি সেন্টিগ্রেড যখন পানি বয়লিং হয়, ফোটে টকবগিয়ে, তখন কিন্তু অণুজীব মারাই যায়। অণুজীবের বংশ বিস্তার বা তার জৈবিক ক্রিয়া, স্বাভাবিক জীবনযাত্রা তার চালাতে গেলে যে টেম্পারেচার, সেটা হলো 25 থেকে 37 40, এই টেম্পারেচারটা কিন্তু তার জন্য ভালো, যেটা গরমকালে হয় আর কি। এই কারণে গরমকালে
খাদ্যদ্রব্য বেশি নষ্ট হয় কিন্তু গরমকালে। তাহলে আমরা এক বললাম যে নিম্ন তাপমাত্রা আমরা সংরক্ষণ করতে পারি, সেটা বাদে আমরা রাসায়নিক পদার্থ দ্বারা কিভাবে সংরক্ষণ করব। রাসায়নিক পদার্থ কোনো খাদ্যদ্রব্যের মধ্যে যোগ করে রাখলে নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট মাত্রায় কোনো খাদ্যদ্রব্যের মধ্যে যদি আমরা রাসায়নিক পদার্থ যোগ করি, কোন রাসায়নিক পদার্থ অণুজীবের বংশ বিস্তারকে রোধ করতে পারে, তারপর অণুজীবের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করতে পারে, সেই রকম পদার্থ আমরা সংরক্ষক হিসেবে ব্যবহার করি। যেমন প্রাকৃতিক সংরক্ষক কি? সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, তেল, হলুদ, এগুলো কিন্তু প্রাকৃতিক সংরক্ষক। এগুলো তোমার কৃত্রিম ভাবে তৈরি করা লাগে না। আর কৃত্রিম সংরক্ষক হলো ভিনেগার, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ, বেনজোয়িক অ্যাসিডের সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম নাইট্রাইট, সালফার ডাইঅক্সাইড, এরকম আরো সর্বিক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম সরবেট, সর্বিক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম সরবেট, এইগুলো হলো কৃত্রিম খাদ্য সংরক্ষক। এদেরকে যদি আমরা খাদ্যদ্রব্যে যোগ করে রাখি, তাহলে খাদ্যদ্রব্য অনেক দিন পর্যন্ত প্রত্যেকটি খাবারের, বাজারজাত করা খাবারের গায়ে কিন্তু প্যাকেটে লেখা থাকে, এক্সপায়ার ডেট থাকে, 1 বছর বা 2 বছর বা তৈরির থেকে এতদিন, এরকম লেখা থাকে। এই সংরক্ষক পদার্থগুলো, প্রাকৃতিক সংরক্ষক এবং কৃত্রিম সংরক্ষক, এরা খাদ্যদ্রব্যকে কিভাবে সংরক্ষিত করে সেই পদ্ধতিটা একটু আলোচনা করি এখন। যাই তো, তাহলে ওদেরকে আমার 4:45 আনতে হবে। মিরাজুল ইসলাম, ভালো হতো, দেখি কথা বলে দেখি। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক সোডিয়াম ক্লোরাইড, এই খাদ্যদ্রব্যকে কিভাবে সংরক্ষণ করে? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে আমরা মাছ, বিভিন্ন সবজি আমরা সংরক্ষণ করতে পারি। ও আরেকটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক চিনির দ্রবণ। এইগুলো হলো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, আর এইগুলো হলো কৃত্রিম খাদ্য সংরক্ষক। আমরা মাছ, বিভিন্ন সবজি আমরা এই সোডিয়াম ক্লোরাইডে সংরক্ষণ করি। আমরা বিভিন্ন ফল আচার তৈরি করি, যখন তেলে সংরক্ষণ করি। মাছ আমরা হলুদে সংরক্ষণ করতে পারি। হলুদ একটি অ্যান্টিঅক্সিডেন্ট রিয়েজেন্ট, অর্থাৎ জারণ রোধী প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। আরো কিছু কৃত্রিম খাদ্য সংরক্ষক আছে, যাকে সংক্ষেপে আমরা বলি BHABHT। এটা হলো বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। এটা হলো বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। আর এটা হলো বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন। এই যে বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন, আরো দুটো আছে প্রোপাইল গ্যালেট। এরা হলো
জারণ রোধী, জারণ প্রক্রিয়া যে সকল খাদ্যদ্রব্য নষ্ট হয় তাদের জারণ প্রক্রিয়াকে রোধ করে, এই যে এই দুটো। আর প্রাকৃতিক খাদ্য সংরক্ষকের মধ্যে হলুদ, বিভিন্ন ধরনের মশলায় আমরা খাদ্য সংরক্ষণ করি, কিন্তু দেখলো মশলা দিয়ে রাখলে খাদ্যটা কিছুদিন ভালো থাকে। তাহলে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, সোডিয়াম ক্লোরাইড, চিনি দ্রবণ, এরা খাদ্যকে কিভাবে সংরক্ষিত করে সেটা একটু আলোচনা করি। খেয়াল করো, আমরা যখন সালাদ তৈরি করি, শসা, টমেটো বা গাজর কেটে যখন লবণ দিই, লবণ দিলে দেখবা যে ওই সালাদের নিচেই পানি জমা হচ্ছে, তার মানে পানি বেরিয়ে যাচ্ছে ওই সালাদের মিশ্রণ থেকে। এই লবণ সোডিয়াম ক্লোরাইড যোগ করলে খাদ্যদ্রব্য সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের যদি নিমজ্জিত রাখো, বা আমরা লুনা মাছ তৈরি করি, মাছ কেটে কেটে লবণ দিয়ে প্যাকেট করে রাখা হয় ক্যানের ভিতরে, টিনের কৌটা বা মাটির পাতিলের ভিতরে। যখন সিজনাল অর্থাৎ ইলিশ মাসের মৌসুমে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়, মানুষ ফ্রিজ যাদের নেই গ্রামে বা দেখবো বাজারেও লবণ দেওয়া মাছ কিনতে পাওয়া যায়। এই লবণ দিলে মাছ কেন পচে না? কারণ মাইক্রোবিয়াল এজেন্ট অর্থাৎ অণুজীব এর প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে সোডিয়াম ক্লোরাইড। কিভাবে? যেমন তুমি সালাদে যখনই লবণ দেবে, দেখবে যে ওই সবজি অর্থাৎ শসা, টমেটো বা গাজর, তার কোষ প্রাচীরের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের আয়নগুলো কোষ প্রাচীরের মধ্যে প্রবেশ করবে। আর ওই সবজির কোষ প্রাচীর থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি অপসারিত হবে। তাহলে ওই সবজির কোষ প্রাচীরের মধ্যে পানির স্বল্পতা দেখা দেবে। পানির স্বল্প পরিবেশে অণুজীব বংশ বিস্তার করতে পারে না। ইভেন অণুজীবের কোষ প্রাচীরের মধ্যে লবণের কণাগুলো প্রবেশ করবে, আর অণুজীবের দেহ থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি অপসারিত হবে। ওই পানির স্বল্পতার কারণে অণুজীব মারাও যাবে। যেমন তোমরা প্র্যাকটিক্যালি জানো অনেকেই, জোক, মানুষের গায়ে জোক লাগে, জোক কিভাবে মারে? লবণ দেয়। ওরে পিটায় মারার দরকার নেই, জোকের উপরে লবণ দিল, লবণ দিলে দেখবা জোকের শরীর থেকে ব্লাড বেরিয়ে যাচ্ছে। কারণ সোডিয়াম ক্লোরাইডের আয়ন অর্থাৎ লবণের কণাগুলো কোষ প্রাচীরের মধ্য দিয়ে জোকের শরীরে প্রবেশ করে, আর জোকের শরীর থেকে জলীয় অংশ অর্থাৎ ব্লাড সহ জলীয় অংশ বেরিয়ে যায়। তখন ও পানি স্বল্পতার কারণে জোকটা মারা যায়। তাহলে এই প্রক্রিয়ায় কাজ করে সোডিয়াম ক্লোরাইড, পানির স্বল্পতা ঘটিয়ে অণুজীবের বংশ বিস্তার রোধ করে। তাহলে সোডিয়াম ক্লোরাইড বা চিনি, হয়তো আমরা সোডিয়াম ক্লোরাইড লবণ, এটা স্বাদ হলো কি লুনা, তো মাছ সংরক্ষণ করতে পারি, বিভিন্ন সবজি সংরক্ষণ করতে পারি, কিন্তু লিচু তো মিষ্টি ফল, তার স্বাদটা ধরে রাখার জন্য চিনির দ্রবণে আমরা লিচুকে সংরক্ষণ করি। তো চিনির কণাগুলো লিচুর কোষ প্রাচীরে প্রবেশ করে, আর লিচুর কোষ প্রাচীর থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি বেরিয়ে যায়। তাহলে পানির স্বল্পতার কারণে ওই লিচুতে অণুজীবগুলো বংশ বিস্তার করতে পারে না। তাহলে ওই লিচু সংরক্ষিত থাকে। আরো কিছুদিন বেশি সংরক্ষণের জন্য এই চিনি দ্রবণের লিচুর মধ্যে কিছু সালফার ডাইঅক্সাইড আমরা চালনা করি। এই সালফার ডাইঅক্সাইড আরো কিছুদিন বেশি সংরক্ষণ করে লিচুকে। সালফার ডাইঅক্সাইড একটি গ্যাসীয় সংরক্ষক। সোডিয়াম নাইট্রাইট, এটা জারণ রোধী একটি সংরক্ষক। এইগুলো ছাড়া আরো অনেক সংরক্ষক আছে। তুমি বলতে পারো যার ফরমালিন দিলে হয় না, ফরমালিন দিলে তো অনেক দিন পচে না। ফরমালিন একটি অনুমোদিত প্রিজারভেটিভ। ফরমালিন অনুমোদিত প্রিজারভেটিভ নয়। যে সকল প্রিজারভেটিভ খাদ্যদ্রব্যের মানকে ঠিক রাখে, খাদ্যদ্রব্যের গুণগত মান বজায় রাখবে, কিন্তু খাদ্যদ্রব্যের গুণগত মান বজায় রাখার সাথে সাথে ওই রাসায়নিক পদার্থ, তুমি তো প্রিজারভেটিভ দ্বারা সংরক্ষিত পদার্থ যখন খাবে তখন প্রিজারভেটিভটাও তো খাবে।
তো ওই প্রিজারভেটিভ বা সংরক্ষক তোমার শরীরে ঢুকে তোমার শরীরের কোনো ক্ষতি যদি করে, তাহলে সেই খাদ্য সংরক্ষক অনুমোদন যোগ্য না। তো ওই মিথানঅ্যালডিহাইড বা ফরমালিন এটা একটি অননুমোদিত প্রিজারভেটিভ। এটা দ্বারা খাদ্য সংরক্ষণ করলে খাদ্য অনেক দিন ধরে সংরক্ষিত থাকে, কিন্তু ওই খাদ্যদ্রব্য তুমি খেলে ফরমালিন তোমার দেহে প্রবেশ করে বিভিন্ন ক্ষতি করতে পারে, ক্যান্সার সৃষ্টি করতে পারে, এরকম ধারণা আছে। বিশেষ করে সোডিয়াম নাইট্রাইট প্রচলিত আছে, এও একটি ক্যান্সার সৃষ্টিকারী খাদ্য সংরক্ষক ও প্রোটিনের সাথে বিক্রিয়া করে এক ধরনের যৌগ তৈরি করে, যেটা ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করতে পারে বলে প্রচলিত আছে। তাই এটাকেও আমরা খুব ভালো সংরক্ষক হিসেবে বিবেচনা করি না। তাহলে তেলে খাদ্য সংরক্ষণ করলে কি হয়? কারণ তেল হচ্ছে নন পোলার, তেলের মধ্যে জলীয় অংশ কম, তার মধ্যে কোনো খাদ্যদ্রব্য অজলীয় খাদ্যদ্রব্য আমরা যদি সেখানে সংরক্ষণ করি, তো বেশি দিন সেখানে অণুজীব বংশ হবে না। তেলে আমরা বিভিন্ন জলপাইয়ের তেল, বিভিন্ন ফলের কিন্তু তেল আমরা এই তেলে তাদেরকে সংরক্ষণ করি। এই যে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে পাকা ফল, গ্রীষ্মকালে ফলের সিজন, পাকা ফলের মৌসুম, মিষ্টি জাতীয় ফলগুলো দ্রুত পচে, টক জাতীয় ফল কিন্তু দ্রুত পচে না। এর কারণ কি? এর কারণ হলো অণুজীব পিএইচ 5 এর নিচেই, পিএইচ 5 এর নিচেই লিখি 5 এর কম হলে, পিএইচ 5 এর কম হলে সেই পরিবেশে অণুজীবের প্রতিকূল। অর্থাৎ পিএইচ যদি 5 এর নিচেই হয়, তাহলে অণুজীবগুলো কিন্তু বংশ বিস্তার করতে পারে না, তার এনজাইম ক্রিয়া সে সংগঠিত করতে পারে না, খাদ্যদ্রব্যকে সে পচাতে পারে না। তাই আমরা দেখো ভিনেগার, ইথানোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ, সরবিক অ্যাসিডের সোডিয়াম লবণ, এরকম অম্লধর্মী যে সকল পদার্থ আছে, বাবা অনলাইনে ক্লাস নিচ্ছে, পরে ফোন দেবে, তাহলে সেই পরিবেশে কিন্তু বংশ বিস্তার করতে পারে না অণুজীব। তাই আমরা দেখব পাকা ফল যদি টক হয়, তাহলে সেই টক ফলগুলো কিন্তু সাধারণত পচে না। পাকা আম যদি মিষ্টি হয়, পাকা কাঁঠাল, পাকা যত ফল আছে দ্রুত পচন সম্পন্ন হয়। আর টক জাতীয় ফল মানে পিএইচ কি নিম্ন, টক হয় কখন? অ্যাসিডিটি বেশি হলে। তাহলে সেই টক জাতীয় ফলগুলো কিন্তু দেখবো পচে না। তাহলে আমরা এই ভিনেগারের দ্রবণ, বেনজোয়িক অ্যাসিড, সরবিক অ্যাসিড, এই সালফার ডাইঅক্সাইড তো অম্লীয়, এই অম্লীয় মাধ্যমে কিন্তু খাদ্য সংরক্ষণ করতে পারি। তাদের খাদ্য সংরক্ষণের কৌশল হলো পিএইচ 5 এর নিচেই নিয়ে আসবে, 5 এর নিচেই। যেমন ইথানোয়িক অ্যাসিডের পিএইচ হলো 4.75, তাহলে সেই পরিবেশে কিন্তু অণুজীব বংশ বিস্তার করতে পারবে না, একটা নির্দিষ্ট সময় ধরে ওই খাদ্যটি ভালো থাকবে। তাহলে আমরা এই বাজারে থেকে যত জ্যাম, জেলি, বিভিন্ন ফলের জুস আমরা কিনি, ওই প্যাকেটে দেখবা লেখা থাকে যে এত পর্যন্ত এটা এক্সপায়ার ডেট, এত তারিখ পর্যন্ত। এই কৃত্রিম প্রিজারভেটিভ দিয়ে ওইগুলো কিন্তু সংরক্ষণ করা হয়। তাহলে যেটা বলছিলাম যে সোডিয়াম ক্লোরাইডের খাদ্য সংরক্ষণের কৌশল বা চিনির খাদ্য সংরক্ষণের কৌশল, কৃত্রিম যারা আছে এদের খাদ্য সংরক্ষণের কৌশল,
আর এটা আমরা পরে পড়বো আগামী ক্লাসে, মনে করে দিবা এদের কৌশলটা আগামী ক্লাসে পড়বো। অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট, রিএজেন্ট, আর আছে আরো এক ধরনের রিএজেন্ট আছে কিলেটিং এজেন্ট। এখানে আরেকটা আছে কৃত্রিম কিলেটিং এজেন্ট। এই কিলেটিং এজেন্টও খাদ্য সংরক্ষক। তাহলে তিন ধরনের খাদ্য সংরক্ষক, প্রাকৃতিক, কৃত্রিম, আবার দুই ধরনের আছে, কিছু কিলেটিং এজেন্ট আছে। এই কিলেটিং এজেন্ট আমরা কোথায় পড়েছি? কিলেট যৌগ, জটিল আয়ন যখন পড়েছিলাম সেখানে আমরা কিলেট যৌগ সম্পর্কে পড়েছিলাম। যে সকল লিগ্যান্ড একের অধিক সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে তারা কিলেট যৌগ গঠন করে। লিগ্যান্ড গুলো কিলেট যৌগ গঠনের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে। তো আমরা সাধারণত সংরক্ষণ পদ্ধতিতে এই প্রাকৃতিক সংরক্ষক আর এই যে কৃত্রিম সংরক্ষকের ভিতরে এইগুলো কিলেটিং বাদে এইগুলো বেশি খাদ্য আমরা সংরক্ষণ করে থাকি। এখন আসো খাদ্য সংরক্ষণের পদ্ধতি। কৌটাজাতকরণ, এটা কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়, এখান থেকে টপিক আছে। কৌটাজাতকরণ, আমরা কৌটাজাতকরণের একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, নোটের 2 নম্বর যে টপিকসে যে কোশ্চেনগুলো আছে, নোটের 2-এ যে কোশ্চেনগুলো আছে ওইগুলো কিন্তু আলোচনা হলো। এখন আসো কৌটাজাতকরণ বা কৌটাজাতকরণের মূলনীতি কি। কৌটাজাতকরণের মূলনীতি হলো পরিষ্কার যে কোনো কৌটা, টিনের কৌটা হোক বা প্লাস্টিকের কৌটা হোক, যে কোনো পরিষ্কার ক্যানে, জীবাণুমুক্ত ক্যানে আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণ করব। তার পদ্ধতিটা কি কি কাজ আমাদের করতে হবে। যে ফল বা সবজিগুলো মনে করো তুমি সংরক্ষণ করবে, প্রথম কাজ হলো সেই ফল বা সবজিগুলোকে গ্রেড অনুসারে বাছাই করা। সিজনে যখন অনেক সবজি বা ফল উৎপাদিত হয়, ছোট ছোট ফলগুলো আগেই কিন্তু আমরা খাবার হিসেবে খেয়ে ফেলি, আর বড় সাইজের যেগুলো এইগুলোকে সংরক্ষণ করি। কেন? কারণ অনেক দিন পরে যখন খাবো এটা কিছুটা জলীয় পরিবেশ হারিয়ে সাইজে ছোট হয়ে যাবে। যেরকম সিজনে যখন আমরা পেঁয়াজ ওঠে, পেঁয়াজের সাইজ বড় থাকে, এটা যত সময় যায় ওই গাছ থেকে খোসা ছড়িয়ে আস্তে আস্তে কিন্তু শুকিয়ে ছোট হয়। আলুও তাই। সেখানে প্রথম কাজ হবে গ্রেডিং বা বাছাইকরণ। কাঁচামাল সেই কৃষিক্ষেত্র থেকে আহরণ করে গ্রেডিং বা বাছাইকরণ, তারপরে ওজন নেওয়া, যদি ধোয়ার প্রয়োজন হয়, ময়লা অপদ্রব্য থাকে তাহলে ধৌতকরণ, তারপরে যদি খোসা ছড়ানোর প্রয়োজন হয়, বড় বড় সাইজের ফল থাকলে, আলু তো ছোট সাইজের, কাটার দরকার হয় না, বড় বড় সাইজের যদি ফল বা সবজি থাকে সেটাকে কেটে ছোট ছোট টুকরো পরিণত করা। এইবার এই টুকরোকে ব্লাঞ্চিং, যেটাকে বলা হয় নিমজ্জন, অর্থাৎ ওই সোডিয়াম ক্লোরাইড বা বেনজোইক অ্যাসিডের দ্রবণ, যে খাদ্য সংরক্ষক দ্বারা আমরা ওকে সংরক্ষণ করব, সেই সংরক্ষকের দ্রবণে তাকে নিমজ্জিত করতে হবে। নিমজ্জিত করার পর এইবার তাকে ব্লাঞ্চিং বা ভাপন, এই নিমজ্জন প্রক্রিয়ায় ব্লাঞ্চিং বা ভাপন জিনিসটা কি, ওই সবজি বা ফলকে ছোট ছোট টুকরো করে কেটে ওকে অর্ধ সিদ্ধ করতে হবে।
যাতে অণুজীবগুলো কি মারা যায়। এই অর্ধসিদ্ধ করার পর এইবার ক্যানে ওটাকে ভর্তি করতে হবে। তারপরে সেই ক্যানের মধ্যে বা কৌটাতে চিনি দ্রবণ, যদি মিষ্টি ফল হয় চিনি দ্রবণ বা লবণের দ্রবণ, অথবা যে সংরক্ষক দ্বারা আমি সংরক্ষণ করব তার দ্রবণ, নির্দিষ্ট অনুপাত আছে, সেই দ্রবণ কত পার্সেন্ট, 0.1% না 5%, এটা উল্লেখ আছে বইতে, দেখবে। তারপরে এইবার দেখবা তুমি বাজার থেকে যে খাবারই কেনো না কেন, কৌটা বা ক্যানের উপরে খানিকটা ফাঁকা থাকে, পুরো ভর্তি থাকে না, কিন্তু কৌটার 4 ভাগের 1 ভাগ উপরে ফাঁকা থাকে, 3 ভাগ খাদ্য দ্বারা পূর্ণ থাকে। উপরের যে 1 ভাগ ফাঁকা জায়গা আছে ওই স্থানকে আমরা বলি হেড স্পেস। হেড স্পেস, ওই হেড স্পেসের সাধারণ যে বায়ু, উত্তপ্ত বায়ু প্রবাহে ওই সাধারণ বায়ুকে ওখান থেকে সরিয়ে উত্তপ্ত জলীয় বাষ্পের বায়ু ওখানে স্থান দখল করে, তাহলে জীবাণু মুক্ত বায়ু ওখানে স্থান দখল করলো। এই প্রক্রিয়াকে বলা হয় এক্সজাস্টিং বা বায়ু নিঃসারণ। যেমন তোমরা রান্নাঘরে এক্সজাস্ট ফ্যান আমরা লাগাই, যে ঘরের ধোঁয়া বা উত্তপ্ত ঝাঁঝালো বায়ু বেরিয়ে যে ফ্রেশ বায়ু আসবে। আর কোটের উপরের ভাগের জীবাণু যুক্ত বায়ু থাকতে পারে, নিচেই তো নিমজ্জন দ্রবণ, সেটা প্রিজারভেটিভের দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ বা বেনজোইক অ্যাসিডের দ্রবণ, তার মধ্যে খাদ্যদ্রব্য দিয়েছি। উপরে যে ফাঁকা আছে 4 ভাগের 1 ভাগ, ওটাকে আমরা হেড স্পেস বলি। ওই হেড স্পেসের বায়ুকে নিঃসরণের প্রক্রিয়াকে বলা হয় এক্সজাস্টিং। এই বায়ু নিঃসরণের পর এবার সিলিং করতে হবে, কৌটার মুখ আটকাতে হবে। এইবার একে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে, যাতে সমস্ত জীবাণু ধ্বংস হয়ে যায়, যেটাকে আমরা বলি নির্জীবীকরণ। এই নির্জীবীকরণ, এটাকে আমরা বলি রিটোটিং। এই নির্জীবীকরণ প্রক্রিয়াকে রিটোটিং বলি। তো রিটোটিং তাপমাত্রা হলো 121 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে সব অণুজীব কিন্তু মারা যাবে। তারপরে ঠান্ডা করব, এইবার ওটা লেবেল লাগাবো, এক্সপায়ার ডেট লিখবো, তারপরে গুদামজাত করব। এইবার ওই গুদাম থেকে এটাকে বাজারজাত করা হয়, মার্কেটিং করা হয়। এই হলো কৌটাজাতকরণের মূল নীতি। এখানে কৌটাজাতকরণের ক্ষেত্রে কিছু কথা আছে, যে আমরা যদি টিনের কৌটায় মাছ সংরক্ষণ করি, তো টিনের কৌটার ভিতরে জিঙ্ক অক্সাইডের একটা প্রলেপ দেওয়া হয়। কেন? জিঙ্ক অক্সাইড মাছ বা খাদ্যদ্রব্যের কালারটাকে উজ্জ্বল রাখে। কালার যাতে নষ্ট না হয়, খাদ্যদ্রব্যের বা মাছের সালফার উপাদান একটা যৌগ থাকে, সেটার সাথে জিঙ্ক সালফাইড বিক্রিয়া করে যাতে কালচে না হয়, কালারটা নষ্ট না হয়, এই কাজটা করেছে জিঙ্ক অক্সাইড। আবার দেখবা বইতে আরো কিছু জিনিস আছে, ফুড অ্যাডিটিভ কি, অর্থাৎ যে সকল রাসায়নিক পদার্থ, প্রিজারভেটিভ বাদে আরো কিছু রাসায়নিক পদার্থ, যা দ্বারা আমরা কৌটার ভিতরের পাশে প্রলেপ দেওয়া হয়, এক কোট, কোটিং বলা হয়, কোটিং করা হয়, এক পর্দা প্রলেপ দেওয়া, যেটাকে আমরা বলি এক কোট। যেমন রং করার সময় একবার টানার পরে বলি 1 কোট টানা হয়েছে, রংটা ভালো না ফুটলে 2 কোট টানে। তেমনি ওই টিনের কৌটার ভিতরে 1 কোট প্রলেপ দেওয়া হয় রাসায়নিক পদার্থ দিয়ে, তাহলে খাদ্যদ্রব্যের গুণগত মান বা স্বাদ অক্ষুণ্ণ থাকে। এই উপাদানগুলোকে বলা হয় ফুড অ্যাডিটিভ। তাহলে আসতে পারে ফুড অ্যাডিটিভ কি, ফুড লেকার কি, এরকম ছোট ছোট কোশ্চেন আসতে পারে। তাহলে খাদ্যদ্রব্য সংরক্ষণ আমরা বিভিন্ন সবজি, বিভিন্ন ফল আমরা করতে পারি। একটা সবজির নাম উল্লেখ করি, তোমরা হয়তো শুনেছো কিনা জানি না, বাঁশ কোরেল বা বাঁশ কোরাল, অর্থাৎ কচি বাঁশ, মাটি ফুঁড়ে যখন বাঁশের কোড়া বের হয়, এই বাঁশের কোড়াকে সবজি হিসেবে খাওয়া যায়। ওই কচি বাঁশ যখন 2-3 ফুট মাটির উপরে বের হয়, তখন ওটা নরম থাকে। ওটাকে কেটে এনে ওর গায়ের থেকে বাকল বা ছালগুলো ছাড়াই ফেললে নরম অংশ পাওয়া যায় ভিতরে। ওটাকে কিন্তু কেটে টুকরো টুকরো করে সংরক্ষণও করা যায়। ভিটামিন এর পরিমাণ প্রচুর পরিমাণে থাকে
কচি বাঁশের চারা, যেটাকে বাঁশ কোরেল বলা হয়। এই বাঁশ কোরেল সবজি হিসেবে আমাদের পাহাড়ি অঞ্চলে উপজাতিরা কিন্তু খায়। আমাদের এখানে একটা বাঁশের দাম 500 বা 600 টাকা। কেউ সবজি হিসেবে ওই একটা ছোট চারা বাঁশ কেউ সবজি হিসেবে খাবে না। তাহলে এই কৌটাজাতকরণ পর্যন্ত পড়বে। আমাদের যেটা পড়া হলো, নোটের 3-এর সব টপিকস গুলো পড়া হয়ে গেছে। নোটের 3-এর সব টপিকস গুলো পড়া হয়ে গেছে, ঠিক আছে? তাহলে নোটের 3 পর্যন্ত আমাদের পড়া হয়েছে, 3-এর বেশি পড়বে না। আর বইতে যার যে বই আছে কৌটাজাতকরণ পর্যন্ত পড়বে। যার যে বই আছে